বলবীর বল চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম সেটি সবার প্রিয় কবিতা, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা, সবার মনের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী কবিতা, যার নাম বিদ্রোহী। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বিদ্রোহী কবিতার মধ্য দিয়েই আমাদের বাঙালি জাতীয় জীবনের যে উন্মেষ, সেই উন্মেষটি ঘটিয়েছেন অনেকাংশেই এই কবিতাটি। এবং কাজী নজরুল ইসলামকে যে বিদ্রোহী কবি হিসাবে আখ্যায়িত করা হয়েছে, তার অধিকাংশ কারণটাই হচ্ছে এই কবিতাটি। আজকে আমরা এই বিদ্রোহী কবিতার বিষয়বস্তু, প্রেক্ষাপট এবং কবি সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমরা আমাদের সাথে, অর্থাৎ এই আলোচনায় থাকছ। কবিতার নাম বিদ্রোহী। প্রথমেই জেনে নেই যে এই কবিতাটি যে লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম, সেটি হচ্ছে 1921 সালের ডিসেম্বর মাসে। 1921 সালের ডিসেম্বর মাসে কোনো এক রাত্রিবেলায়, গভীর রাত্রিতে, তার প্রিয় বন্ধু কমরেড মুজাফফর আহমদ তার বাসাটি ছিল কলকাতার 3/4 সি লেন, তালতলা লেনের বাড়িতে। সেখানে কবি যখন গভীর রাত্রে এই কবিতাটি লিখেন, তখন উনি ঘোরের মধ্যে লিখেন। ঘোর অর্থাৎ তার চেতনাটা তেমন কাজ করছিল না। কিভাবে উনি লিখেছেন বিদ্রোহী কবিতাটা, কবি কাজী নজরুল ইসলাম নিজেই বক্তব্য দিয়েছিলেন যে এমন ঘোরের মধ্যে উনি ছিলেন, এমন অবচেতন মনে ছিলেন যে উনি নিজেও বুঝতে পারেননি যে এই কবিতাটি এত আলোড়িত হবে। তো পরবর্তীতে অর্থাৎ যখন 1921 সালের ডিসেম্বর মাসের যেদিনে উনি লিখছিলেন রাত্রিবেলায়, তার পরের দিন যখন হয়, মুজাফফর আহমেদ অর্থাৎ তার প্রিয় বন্ধু মুজাফফর আহমেদ নিজেই এই কবিতাটি দেখেন, শুনেন তার কাছ থেকে, অর্থাৎ প্রিয় বন্ধু কাজী নজরুল ইসলামের কাছ থেকে, কিন্তু কোনো মন্তব্য করেননি। এই কারণে কবি কাজী নজরুল ইসলাম প্রথমত মুহ্যমান হয়ে গেছিলেন, চিন্তিত হয়ে গেছিলেন যে এই কবিতাটি কমরেড মুজাফফর আহমেদের মধ্যে আলোড়ন করলো না, তাহলে কিভাবে অন্যজনের কাছে, বাকি জনের কাছে আলোড়িত হবে। তো ঠিক মুজাফফর আহমেদ আসলে সেটি প্রকাশ করছিলেন এইভাবে যে এত এত বিদ্রোহ বা দ্রোহ চেতনার এমন কবিতা তো আর হতে পারে না, এটা কিভাবে প্রকাশ করব কবি কাজী নজরুল ইসলামের কাছে। পরবর্তীতে বিজলি পত্রিকার সম্পাদক মহোদয় উনি এসে যখন এই কবিতাটি দেখেন এবং পাঠ করেন, তখন বুঝতে পারেন যে এই কবিতাটি যদি ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে ভারতবাসীর মনে যে ব্রিটিশ যে আগ্রাসী ভাব ছিল, ব্রিটিশের যে নির্যাতন ছিল এই ভারতবর্ষের জনগণের উপর, সাধারণ জনগণের উপর, তাহলে এই জনগণ আলোড়িত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়বেন।
তো প্রথম তাহলে এই বিদ্রোহী কবিতাটি প্রকাশ হয়েছে, তাহলে প্রথম ভালো করে লিখি, প্রথম প্রকাশ হচ্ছে বিজলি সাপ্তাহিক বিজলি পত্রিকায়, প্রতি সপ্তাহে বের হতো সাপ্তাহিক বিজলি পত্রিকায়, সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেটা হচ্ছে 1922 সালে। তারপরেও পরবর্তীতে আরো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই কবিতাটি, এবং আজও এই কবিতার যে অনুরণন আজও বাঙালির মনে, বাঙালির চিন্তাধারায় এই কবিতাটির অনুরণন সঞ্চারিত হয়। আমরা বিদ্রোহী কবিতা সম্পর্কে আমরা আলোচনা করার আগে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে এক নজরে দেখে নিই। কবি কাজী নজরুল ইসলাম, আমরা জানি তার জন্ম 1899 খ্রিস্টাব্দে, আর মৃত্যু 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা মোটা দাগে যদি যেগুলো আলোচনা করার দরকার সেগুলো আলোচনা করার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামের আমরা জানি যে তিনি বাংলাদেশের জাতীয় কবি, এটুকু জানি আমরা এক এক করে জানার চেষ্টা করি। জাতীয় কবি তিনি বাংলাদেশের আবার বিদ্রোহী কবি। তারপর তিনি ছোটবেলায় লেটো গানের দলে যোগ দেন। ছোটবেলায় তিনি ভালো অভিনয় করতেন, আবার তিনি বাঙালি পল্টনেও যোগদান করেন, অর্থাৎ তিনি তাহলে সৈনিকও ছিলেন বাঙালি পল্টনে। বাঙালি পল্টনে 1917 সালে উনি যোগদান করেন। তাহলে আমরা মোটামুটি মোটা দাগে এগুলো আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি যে উনি জাতীয় কবি ছিলেন, উনি বিদ্রোহী কবি ছিলেন, উনি লেটো গানের দলে যোগ দিয়েছিলেন এবং 1917 সালে তিনি বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন। ভারত সরকার তাকে 1960 সালে ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেন। মোটামুটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে এইটুকু ছিল। এবং তার প্রিয়তমা স্ত্রীর নাম ছিল প্রমীলা দেবী, তিনি হিন্দু ছিলেন, এবং কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলমান, এবং মুসলমান আবার হিন্দুকে বিয়ে করলেন। এটা নিয়ে অনেকজনে অনেক রকমের মতবাদ বা মত পার্থক্য রয়েছে, বা কেউ ভিন্ন মত পোষণ করেছেন। আসলে কাজী নজরুল ইসলাম মূলত ছিলেন মানবিক কবি, মানুষের কবি। উনি যতটা না হিন্দু, যতটা না মুসলমান, যতটা না খ্রিস্টান, যতটা না বৌদ্ধ, তার চেয়েও বড় তিনি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। অতএব আমরা মতান্তর কিছু কথা বলবো না। আমরা কাজী নজরুলের সৃষ্টি সম্ভার অনেক, তার মধ্যে আমরা দেখব যে উনি সাহিত্যের সব শাখায় বিচরণ করার চেষ্টা করেছেন। কাজী নজরুল ইসলাম যেমন লিখেছেন উনি, আমরা জানি কাব্য, তারপর লিখেছেন উনি উপন্যাস, লিখেছেন ছোট গল্প, লিখেছেন প্রবন্ধ, উনি
লিখেছেন নাটক, লিখেছেন, আবার সম্পাদনা করেছেন, পত্রিকা সম্পাদনা করেছেন, পত্রিকা সম্পাদনা। তাহলে আবার উনি একাধারে গজল লিখেছেন, গজল লিখেছেন, আবার শ্যামা সঙ্গীতও লিখেছেন, শ্যামা সঙ্গীত। অর্থাৎ সাহিত্যের সব শাখায় বিচরণ করার চেষ্টা করেছেন কবি কাজী নজরুল ইসলাম। তবে কবি কাজী নজরুল ইসলাম সব থেকে ভালো যে কাজটি করেছেন বাংলা সাহিত্যের ধারায়, সেটি হচ্ছে তার গান। নজরুল গীতি বাংলা সাহিত্যের অফুরন্ত এক ভান্ডার। আমরা কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে বিদ্রোহী কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা এবং বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। যাই হোক, আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করলাম। আমরা এবার বিদ্রোহী কবিতায় আসি। বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যখন ঘোরে, অর্থাৎ যখন একটা মানে অবচেতন মনে যখন উনি কবিতা লিখেছিলেন, তখন অধিকাংশ উনি পৌরাণিক চরিত্র ব্যবহার করেছেন। পৌরাণিক চরিত্র, যে চরিত্রগুলো বিপ্লব তৈরি করেছে, যেই চরিত্রগুলো বিদ্রোহ করেছে, যে চরিত্রগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এবং ইতিহাসের চরিত্রগুলোকে উনি প্রাধান্য দিয়েছেন। তো এই চরিত্রগুলো উনি লিখেছেন। সেই চরিত্রগুলো আমরা মোটা দাগে জানার চেষ্টা করি, তাহলে আমরা ওই চরিত্রগুলোর যদি ইতিহাস সম্পর্কে জানি, তাহলে আমরা বিদ্রোহী কবিতাটা বুঝতে পারবো। যেমন উনি হিন্দু অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীর যে পুরাণ রয়েছে, সেই পুরাণের যে চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রগুলো একাধারে আমরা জানার চেষ্টা করি। যেমন উনি প্রথম দিকে উনি কখনো লিখেছে, কখনো বলেছেন নটরাজ, আমিত্ব প্রকাশে কখনো বলেছেন উনি নটরাজ, কখনো বলছেন ধূর্যটি, কখনো কখনো বলেছেন দুর্বাসা, খেপা দুর্বাসা, কখনো বলছেন উনি বিশ্বামিত্র, কখনো বলেছেন উনি পরশুরাম, কখনো আবার তিনি বলছেন বাঁশির কিশোর, কখনো কখনো বলছেন বাঁশির কিশোর, কখনো বলছেন আবার উনি ধর্মরাজ, এই তো, কখনো উনি বলছেন আবার বলরাম। এগুলো হচ্ছে হিন্দু পৌরাণিক চরিত্র। এগুলো প্রত্যেকটা চরিত্রই বিপ্লব করছিল অথবা বিদ্রোহ করছিল। সেই বিদ্রোহের ঝড়টা এই বিদ্রোহী কবিতার মধ্যে উনি প্রকাশ করতে চেয়েছেন। তারপরে আরো চরিত্র আছে, যেমন ইসলামিক চরিত্র রয়েছে। ইসলামের ধর্মগ্রন্থ থেকে যে চরিত্র, সেটা হচ্ছে ইসরাফিল রয়েছে। এগুলো হচ্ছে আমরা দিলাম যেমন অরফিয়াস, গ্রিক যে পুরাণ রয়েছে, সেই গ্রিক পুরাণের একটা বিখ্যাত চরিত্রের নাম অরফিয়াস। এই অরফিয়াস চরিত্রটি আমরা জানি যে উনি বাঁশি বাজাতেন। এই বাঁশির সুর এমন ঝংকৃত হতো যে সেখানে যে পাথর থাকতো, সেই পাথরেও, সেই পাষাণেও প্রাণ সঞ্চার করত, সেই পাথরের মধ্যেও প্রাণ সঞ্চার হতো। এই কারণে উনি এই বিদ্রোহী কবিতায় অরফিয়াস চরিত্রটিকে নিয়েছেন। উনি ইতিহাসও লিখেছেন, ইতিহাস, যেমন চেঙ্গিস খান, আমরা জানি মঙ্গোলিয়ান সম্রাট। এই মঙ্গোলিয়ান সম্রাট চেঙ্গিস খান, যিনি কখনো মাথা নত করেননি কারো কাছে। তিনি বিপ্লব করেছেন, বিদ্রোহ করেছেন, যুগে যুগে উনি মঙ্গোলিয়ানদেরকে সবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তো এই চেঙ্গিস খান, উনি তখন কখনো কখনো বলছেন যে আমি চেঙ্গিস খান, কখনো বলছেন আমি অরফিয়াস, কখনো বলছেন আমি ইসরাফিল,
কখনো বলছেন আমি নটরাজ, আমি ধৈর্যটি, কখনো বলছেন আমি ক্ষেপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র, কখনো বলেছেন উনি পরশুরাম, কখনো নিজেকে বলেছেন ধর্মরাজ, আবার কখনো তিনি নিজেকে বলেছেন বলরাম। তো এই প্রত্যেকটা চরিত্রের মধ্যে এমন কিছু নিহিত তাৎপর্য আছে, এমন কিছু ঘটনা রয়েছে যেই ঘটনাটা উনি বিদ্রোহী কবিতার মধ্যে প্রকাশ করতে চেয়েছেন। আবার কখনো উনি বলছেন যে উনি কখনো হতে চেয়েছেন চিরদুর্দম, কখনো দুর্বিনীত হতে চেয়েছেন, কখনো উনি নৃশংস হতে চেয়েছেন। এটার এত কিছু হওয়ার একটাই কারণ, ব্রিটিশ যে ঔপনিবেশিকতাবাদ ছিল এই ভারতবর্ষে, যে মানুষগুলো নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল ব্রিটিশদের কাছে, সেই নির্যাতিত নিপীড়িত মানুষের প্রাণ সঞ্চার করার জন্য, সেই নিপীড়িত নির্যাতিত মানুষের মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করার জন্য তিনি এই বিদ্রোহী কবিতাটাই লিখেছেন, যাতে সবাই বিদ্রোহী হয়ে ওঠে, যাতে সবাই ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। তো আজকে এই পর্যন্তই। আমরা আরও এই বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট, বিষয়বস্তু এবং অনুধাবন সব আমরা আরও আলোচনা করার চেষ্টা করব বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসে। আশা করছি সেই ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।